জুলাই হত্যাযজ্ঞের মামলায় আজ জবানবন্দি দেবেন রাজসাক্ষী সাবেক আইজিপি। বিচারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার, বাড়তে পারে ট্রাইব্যুনালের সংখ্যা, জানালেন আইন উপদেষ্টা। জুলাই সনদ পিআর ইস্যুতে নিজ নিজ দাবিতে অনড় দলগুলো। শক্ত অবস্থান গণতন্ত্র বিরোধী তৃতীয় পক্ষের ক্ষমতায় আসার পথ সহজ করবে, মত বিশ্লেষকের। দ্রুত ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। রাজধানীর আদাবরে যুবককে জিম্মি করে টাকা দাবি সন্ত্রাসীদের। উদ্ধারে গেলে পুলিশ সদস্য সহ ৩ জনকে কুপিয়ে জখম। গাড়ি ভাঙচুর, যৌথ বাহিনীর অভিযানে আটক শতাধিক। ৮ বছরে ফেরত পাঠানো যায়নি একজন রোহিঙ্গাকেও। ভূ রাজনীতি আর আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার অভাবে জটিল হচ্ছে প্রত্যাবাসন, জাতীয় ঐক্যের পরামর্শ বিশ্লেষকের। এবং আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে বহু মানুষ। নিহত বেড়ে ৮১২। সুদানে ভূমিধসে অন্তত ১,০০০ জনের প্রাণহানি। সময় সংবাদের সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। জুলাই হত্যাযজ্ঞের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ জবানবন্দি দেবেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জবানবন্দি দেবেন এবং সেই কারণে বা সেই উপলক্ষে সব ধরনের প্রস্তুতির মধ্যে নেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের সঙ্গে কথা হয়েছে আমার। তিনি আমাদেরকে জানিয়েছেন যে যদিও আজকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন, তবে সেই সাক্ষ্য গ্রহণটা করা হবে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে। অর্থাৎ শুধুমাত্র চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী উপস্থিত থাকবেন এবং প্রসিকিউশনের তরফ থেকে প্রসিকিউশন টিম উপস্থিত থাকবেন, তদন্ত কর্মকর্তা উপস্থিত থাকবেন এবং বিচারকরা উপস্থিত থাকবেন এবং যিনি সাক্ষ্য দিবেন এবং সাক্ষ্য লিপিবদ্ধ করার জন্য যে টাইপরাইটার যিনি রয়েছেন তারা শুধুমাত্র থাকবেন এবং তার জবানবন্দিটা ক্যামেরার মাধ্যমে আবার রেকর্ডও করা হবে। কিন্তু গণমাধ্যম কর্মীরা আজকে ট্রাইব্যুনালে আব্দুল্লাহ আল মামুনের জবানবন্দির সময় উপস্থিত থাকতে পারবেন না, এটি কিন্তু প্রসিকিউশনের তরফ থেকে বলা হয়েছে। আর চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কবে সাক্ষী দিবেন, তিনি কেন আসামি থেকে রাজসাক্ষী হলেন, এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা রয়েছে এবং এর আগে যখন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন মুখ্য মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারা জবানবন্দি দেন, সেই জবানবন্দিতে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যেটি বলেছিলেন যে জুলাই আগস্টের যে আন্দোলন চলাকালীন সময় আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহারের সিদ্ধান্তটি রাজনৈতিকভাবে হয়েছিল এবং আন্দোলন প্রবণ এলাকায় ব্লক রেড করে আন্দোলন দমনের চেষ্টা করার জন্য যে সিদ্ধান্ত হয়েছিল, একই সঙ্গে হেলিকপ্টার থেকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে গুলি করার যে সিদ্ধান্ত, সেগুলো সবই রাজনৈতিকভাবেই হয়েছিল। এবং ১৯ জুলাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় যে কোর কমিটির বৈঠক হতো, সেই কোর কমিটির বৈঠকেই মূলত জুলাই আন্দোলন দমনে সকল ধরনের সিদ্ধান্ত নেওয়া হতো। এই জবানবন্দিগুলোই কিন্তু এই আজকের যিনি আসামি থেকে রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দিচ্ছেন বা দিবেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তিনি মুখ্য মহানগর হাকিম আদালতে দিয়েছিলেন। আর বারবারই কিন্তু প্রসিকিউশনের তরফ থেকে বলা হচ্ছে এবং একটি আলোচনা সবসময় রয়েছে যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আসামি থেকে রাজসাক্ষী হওয়ার কারণে তিনি কি এই ট্রাইব্যুনালের মামলা থেকে মুক্ত হবেন কিনা বা তাকে মুক্তি দেওয়া হবে কিনা, এই প্রশ্নের উত্তর প্রসিকিউশন তরফ থেকে সে সময় দেওয়া হয়েছিল এবং প্রসিকিউশনের তরফ থেকে যেটি বলা হয়েছে যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যদি সত্য ঘটনা তুলে ধরেন বা সত্য উন্মোচন করেন এবং সত্য উন্মোচনে সহায়তা করেন এবং প্রসিকিউশন এবং আদালত যদি মনে করেন যে তিনি সত্য বলেছেন, সত্য উন্মোচন করেছেন, তখনই কেবল তাকে মার্জনা করা হবে কি না সেই বিষয়টি আদালত বা ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবেন। তো আজকে 11টার দিকে রাজসাক্ষী হওয়া বা সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি সাক্ষ্য দিবেন, তবে তার সাক্ষী গ্রহণকালে ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে এবং এই সাক্ষ্য গ্রহণটি হবে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে। শুধুমাত্র আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী এবং প্রসিকিউশনের টিম উপস্থিত থাকবেন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচারের গতিও সন্তোষজনক বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
দুইয়ের মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শনে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তাদের সঙ্গে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। পরে আইন উপদেষ্টা জানান, গুমসহ অন্যান্য মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার ত্বরান্বিত করতে প্রয়োজনে আরও একটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হবে। আমরা বিচার কার্যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আজকে দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে তা আবারও আপনার এটা প্রমাণিত হলো। তো আমরা এমনকি এটাও চিন্তা করছি, আমরা এখন 3 সেটটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত 3ও করতে পারি। যদি আমরা 3 করতে পারি তাহলে আমরা অন্যান্য যে আন্তর্জাতিক অপরাধ আছে, যেমন গুম বা অন্য ধরনের যে আন্তর্জাতিক অপরাধ, সেই সমস্ত অপরাধের বিচার কার্য দ্রুততর করতে পারবো। নির্বাচন সামনে রেখে অযৌক্তিক জেদের রাজনীতি দেশকে অন্ধকারের দিকে নিয়ে যেতে পারে। দলগুলো নিজ নিজ দাবিতে অনড় থাকলে ক্ষমতায় আসতে পারে তৃতীয় কোনো পক্ষ, যারা গণতন্ত্রে বিশ্বাসী নয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দলগুলোর মত পার্থক্যকে এভাবেই দেখছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। বিস্তারিত জানাচ্ছেন মোরসালিন হক জুনায়েদ। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনে সরকার দৃঢ় প্রতিজ্ঞ থাকলেও রাজনৈতিক দলগুলোর মতবিরোধ দূর হয়নি। তাই ভোট নিয়ে প্রায় প্রতিদিনই বিভিন্ন ধরনের শঙ্কার কথা বলছেন রাজনীতিকরা। রাজনীতিতে হঠাৎ উত্তেজনার মধ্যে রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখানেও নিজ নিজ অবস্থান থেকে সরেনি দলগুলো। সংসদের বাইরে সংবিধান সংশোধনে রাজি নয় বিএনপি। জামায়াতের চাওয়া সনদ বাস্তবায়নে গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন। আর এনসিপির দাবি আগামী নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন। যারা নির্বাচনে অংশগ্রহণ করবে সেই অ্যাক্টরদের মধ্যেই যদি ভিন্ন মত থাকে, তাহলে তো এটা নিয়ে তো সাধারণ মানুষের শঙ্কা থাকাটা স্বাভাবিক। রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক মনে করেন, দলগুলো নিজ নিজ দাবিতে অনড় অবস্থানে থাকলে সহজ করবে তৃতীয় পক্ষের ক্ষমতায় আসার পথ। জামাত বা এনসিপি তারা এখন যে দাবিগুলো উপরে স্টিক করে আছে, বিএনপি যদি স্টিক করে যা আমরা মানবো না, তারা যদি বলে তোমাকে মানতে হবে, সবাই হারবে এই গেমে। যদি ধরেন এই একগুঁয়েমিতার কারণে নির্বাচন না হয়, যারা দেশে ডেমোক্রেসি চায় না, সেই তৃতীয় পক্ষ ক্ষমতায় আসবে, সামরিক শাসন আবার শুরু হবে দেশে, অথবা এই ইউনুস অন্য কারো হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে। বিশেষ করে যদি সামরিক শাসন আসে, তখন কিন্তু আবার আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে। দ্রুত ঐক্যবদ্ধ না হলে খারাপ ভবিষ্যতের দায় সব দলকেই নিতে হবে বলেও মন্তব্য এই বিশ্লেষকের। একেবারেই অযৌক্তিক জেদাজেদির রাজনীতি আমাদের সামনে অন্ধকার দিকে নিয়ে যাবে। এখনো যদি তাদের মধ্যে ঐক্যমত না হয়, তাহলে যে ধরনের মব ভায়োলেন্স, এই মব ভায়োলেন্সের প্রবণতা আরও বাড়বে সামনে। সেই অবস্থায় যেন দেশকে তারা যদি তারা নিয়ে যেতে চায়, এটার দায় দায়িত্ব তখন তাদেরকেই বহন করতে হবে। নির্বাচন ও দাবি দেওয়া একসঙ্গে চলতে পারে এমন মন্তব্য করে ডক্টর সাব্বির মনে করেন, বৃহৎ স্বার্থে সবাইকে এক হতেই হবে। দেশে যে এখন অস্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে, এটার কারণে তাদের উপরে সাধারণ মানুষের আস্থাও কমে যাচ্ছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বিএনপি, জামায়াত, এনসিপির পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ আরও 7টি রাজনৈতিক দল বৈঠক করবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংলাপ অনুষ্ঠিত হবে। এতে বিএনপি, জামায়াত, এনসিপি ছাড়া বাকি রাজনৈতিক দলগুলো অংশ নেবে। জানা গেছে, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর চলমান সংস্কার প্রক্রিয়া, বিচার ও নির্বাচন নিয়ে কথা বলবেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য রাজনৈতিক দলগুলোর সহায়তা চাইবেন প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ সহ বিভিন্ন বিষয়ে রাজনীতিকরা প্রধান উপদেষ্টার কাছে তাদের ভাবনা তুলে ধরবেন। শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের জেরে দুপুর 3টায় জরুরি সিন্ডিকেট সভা ডেকেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া আজ রাত 12টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে 144 ধারা। সর্বশেষ পরিস্থিতি জানতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার তারিফ রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় আজ 560তম জরুরি সিন্ডিকেট সভা ডেকেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পাশাপাশি আজও জারি
ততক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে যৌথ বাহিনীর টহল অব্যাহত থাকবে এবং যৌথ বাহিনী মোতায়েন থাকবে, এমনটি আমাদেরকে যৌথ বাহিনী থেকে বলা হয়েছে। এর পাশাপাশি গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে এই হামলার ঘটনায় অর্থাৎ সংঘর্ষের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এবং তারা পরবর্তীতে ভিসি এবং প্রক্টোরিয়াল বডির পদত্যাগ দাবি করে। এছাড়া আমরা শিক্ষার্থীর সাথে কথা বলে জানতে পেরেছি যে 2 নম্বর গেট এলাকায় যে শিক্ষার্থীরা হলের বাইরে থাকতেন, অর্থাৎ 2 নম্বর গেট এলাকায় যারা বিভিন্ন বাসা বাড়িতে থাকতেন, তারা এখন হলে এসে অবস্থান নিচ্ছেন, কিন্তু তারা এখন আবাসনের ব্যবস্থার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানিয়েছেন, কারণ তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে আমাদেরকে বলছেন, কারণ সেখানে পরিস্থিতি এখনো স্বাভাবিক নয় বলে আমাদেরকে শিক্ষার্থীরা এমনটি বলেছেন যে গত কয়েকদিনের যে ঘটনার পরে তারা সেখানে থাকতে অনিশ্চয়তা বোধ করছেন বলে আমাদেরকে এমনটি তারা জানিয়েছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ে আগামী 4 সেপ্টেম্বর পর্যন্ত সকল ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে, কিন্তু ক্লাস চলমান রয়েছে। কিন্তু আমরা এছাড়া বিশ্ববিদ্যালয়ে আগামী 4 সেপ্টেম্বর পর্যন্ত সকল ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে, কিন্তু ক্লাস চলমান রয়েছে। কিন্তু আমরা একটি বিষয় লক্ষ্য করেছি যে ক্লাস চলমান থাকলেও বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত যে সকাল 10টা বাজে, 10টার পরবর্তী সময় এখনো বিশ্ববিদ্যালয়ে একদম নীরব কোনো শিক্ষার্থী আমরা দেখছি না। তো এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে। রাজধানীর আদাবরে যুবককে জিম্মি করে পরিবারের কাছে টাকা দাবি করে দুর্বৃত্তরা 999-এ ফোন পেয়ে উদ্ধারে গেলে পুলিশ কনস্টেবল সহ 3 জনকে কুপিয়ে জখম করে। গুরুতর আহতদের নেওয়া হয় ঢাকা মেডিকেলে। গত রাতে এই ঘটনার পর যৌথ বাহিনীর অভিযানে আটক করা হয় শতাধিক ব্যক্তিকে। সোমবার রাতে আদাবরের শ্যামলী হাউজিংয়ে বান্ধবীর বাসায় যায় পলাশ নামের এক যুবক। হঠাৎ সেখানে সন্ত্রাসীরা হানা দিয়ে জিম্মি করে ওই যুবককে। মুঠোফোনে পরিবারের কাছে টাকা দাবি করে বলে জানায় মেয়েটি। আটকে রেখে 50,000 টাকা দাবি করতেছে। পরে ওর বাবা মা পুলিশের সাহায্য নিছে, ওরা আঘাত করছে, পুলিশের উপর হামলা করছে, পুলিশের গাড়িতে আগুন ধরাই দিছে। পলাশের পরিবার 999-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলাশকে উদ্ধারের চেষ্টা করে। এ সময় পুলিশ সদস্য আল আমিন সহ 3 জনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। ভাঙচুর করা হয় গাড়িও। আহতদের প্রথমে সোহরাওয়ার্দীতে, পরে পঙ্গু হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এ ঘটনার পরই পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে শতাধিক ব্যক্তিকে আটক করা হয় বলে জানায় পুলিশ। যে ভিকটিমকে উদ্ধারের জন্য ওনারা যখন চেষ্টা চালান, তখন তাদের সঙ্গে আমাদের পুলিশের একটু ধাক্কাধাক্কি হয়, একটু হট্টগোল হয়। পুলিশ যখন আক্রমণের শিকার হয় তখন আশেপাশে অনেকের কাছে সাহায্য চায়, কারো কাছে কোনো সাহায্যও পায় না। যখন পুলিশ নিচে নামে ছাদ থেকে, তখন আরও অধিক সংখ্যক সন্ত্রাসীরা এসে আমাদের পুলিশের গাড়ি ভাঙচুর করে, টহল গাড়ি, এবং আমাদের পুলিশ সদস্যদের বেধড়ক মারধর এবং আমাদের এই যে ড্রাইভার রয়েছে গাড়ির তাকে কোপায়, হাতে কোপায়। জড়িতরা সংঘবদ্ধ চক্র কিনা খতিয়ে দেখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। ভিপি, জিএস, এজিএস প্রার্থীদের ভিড়ে নানা প্রতিশ্রুতি দিয়ে নজর কাটছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ক্রীড়া সম্পাদক প্রার্থীরা, যাদের বেশিরভাগই জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য বয়ে আনা ক্রীড়াবিদ। এ পদে লড়াই করা একমাত্র নারী প্রার্থীর আশ্বাস, বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য খেলাধুলার উপযুক্ত পরিবেশ গড়ে তোলা। একই আশ্বাস অন্য প্রার্থীদেরও। ডাকসু নির্বাচনে ক্রীড়া সম্পাদক প্রার্থীদের কথা শুনেছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী উত্তাপ। 2019 সালের পর আবারও হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। ভিপি, জিএস, এজিএস এর মতো বড় পদগুলোর সঙ্গে ক্রীড়া সম্পাদক প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন প্রচারণা। এবার কেন্দ্রীয় সংসদে এ পদে লড়ছেন 13 জন। ক্রীড়া সম্পাদক হওয়ার লড়াইয়ে থাকা বেশিরভাগই ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত। কেউ খেলেছেন জাতীয় বয়সভিত্তিক স্তরে, আবার কেউ অংশ নিয়েছেন বৈশ্বিক ইভেন্টেও। অনেকে বৈশ্বিক বা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে জড়িত না থাকলেও কাজ করছেন বিশ্ববিদ্যালয় স্তরে। তাই প্রতিবন্ধকতাগুলো সবার জানা, কাজ করতে চান সেখানেই। বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি স্টুডেন্টদের প্রচুর পরিমাণ হচ্ছে যে পড়াশোনা, টিউশন, পরীক্ষা সহ প্রেশার থাকে। তো ওই জায়গায় যে বিনোদনের যে মাধ্যমটা, এটা সরাসরি হচ্ছে খেলাধুলা, এবং সেটা সবার জন্য উন্মুক্ত হোক। এমন কিন্তু না, ঢাকা ইউনিভার্সিটি কার্যক্রম বাজেটের জন্য বড় বড় কার্যক্রম আটকে আছে। সদিচ্ছা থাকলে সম্ভব।
যদি বাজেট না থাকে তাহলে আমাদের সাবেক যারা অ্যালামনাই আছে তাদের কাছে যাব, তাদের না হলে কর্পোরেট যে কোম্পানিগুলো আছে তাদের কাছে যাব। ডাকসুর ইতিহাসে প্রথমবার নারী সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মালিহা তাবাসসুম। নারী শিক্ষার্থীদের নিয়ে আছে বিশেষ ইশতেহার। খেলোয়াড় কোটা চালু হওয়ায় বার্ষিক ক্রীড়া ইভেন্টে তৈরি হয়েছে বৈষম্য। আছে বিশ্ববিদ্যালয় দল গঠনে স্বজনপ্রীতির অভিযোগও। এসব বিষয় তারা জবাবদিহিতার আওতায় আনতে চান নির্বাচিত হলে। যেহেতু আমি একজন নারী হিসেবে এখানে তাদের রিপ্রেজেন্ট করতে এসেছি, আমি দেখেছি যে তাদের মধ্যে খেলাধুলার একটা পার্টিসিপেশনের ইচ্ছা আছে, কিন্তু তারা প্রতিকূলতার কারণে বিভিন্ন সেই জায়গাটা হচ্ছে তারা আসতে চাচ্ছে না। 104 বছরের একটা বিশ্ববিদ্যালয়ে এরকম পরিবেশ হওয়া উচিত বলে আমি মনে করি না। আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা ক্রিকেট টিম নেপালে গিয়েছিল, যেখানে আমরা হচ্ছে স্বজনপ্রীতির অনেকগুলো হচ্ছে অভিযোগ পেয়েছি, যেখানে হচ্ছে স্বজনপ্রীতির ভিত্তিতে যে যোগ্য খেলোয়াড় থাকা সত্ত্বেও হচ্ছে অন্যদেরকে হচ্ছে দেওয়া হয়েছে। সো আমি মনে করি এই জায়গাগুলোতে হচ্ছে আমাদের আরও কঠোর হওয়া উচিত। কেন্দ্রীয় সংসদের পাশাপাশি হল সংসদেও লড়ছেন ক্রীড়াবিদরা। এরই মধ্যে অনূর্ধ্ব 19 সাফ জয়ী ফুটবলার রেহানা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক। ভিপি, জিএস, এজিএস প্রার্থীদের মতো ডাকসুতে যারা ক্রীড়া সম্পাদক পদে দাঁড়িয়েছেন তারাও নানা আশ্বাস আর উন্নয়নের ফুলঝুরি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। এখন প্রশ্ন হলো, এই 1 বছরের টাইম ফ্রেমের মাঝে কিভাবে এই কাজগুলো পরিপূর্ণ করবেন। অনেকে টাইমলাইন দিচ্ছেন কিভাবে এই সময়ের মাঝে তা বাস্তবায়ন করা যায়। দেখতে হবে তারা আসলে কতটুকু এই কাজগুলো করতে পারেন নির্বাচিত হলে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। রাকসুতে দ্বিতীয় দিনের মতো চলছে মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম। সর্বশেষ খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা, সরাসরি যাচ্ছি তার কাছে। রানা, আজ মনোনয়নপত্র জমা দেওয়ার দ্বিতীয় দিন, তবে এখন পর্যন্ত গেল দুদিনে কোনো শিক্ষার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেনি। শিক্ষার্থীদের যেটি অভিযোগ, তারা বলছেন যে এবার রাকসু নির্বাচনে তাদের যে মনোনয়নপত্র জমা দিতে হবে সেই জমা দেওয়ার সাথে ডোপ টেস্টের যে প্রতিবেদন সেটি জমা দিতে হবে। তবে এখন পর্যন্ত মেডিকেল থেকে অর্থাৎ চিকিৎসা কেন্দ্র থেকে ডোপ টেস্টের প্রতিবেদন শিক্ষার্থীদের নিকট দেওয়া হয়নি, সে কারণে তারা মনোনয়নপত্র জমা দিতে পারছেন না। আর জানিয়ে রাখি যে দ্বিতীয়বার মেয়াদ বাড়ানোর পর আজ যে মনোনয়নপত্র উত্তোলন সেটির সবশেষ দিন। এর আগে গত বৃহস্পতিবার মনোনয়নপত্র যখন জমা দিবেন তখন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং এরপর আবার মনোনয়নপত্র সময়সীমা বৃদ্ধি করা হয় এবং সেই সময়সীমা বৃদ্ধির পর ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে এবং তারই ফলশ্রুতিতে কাল এবং আজ দুদিন মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা বৃদ্ধি করে। আমরা দেখেছি গতকাল 5 জন মনোনয়নপত্র তুলেছিলেন, কিন্তু এখন পর্যন্ত আজকে মনোনয়নপত্র কেউ তোলেনি এবং এখানকার রাকসু নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত 292 জন কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র উত্তোলন করেছেন। অন্যদিকে যে হল সংসদগুলো রয়েছে সেই হল সংসদে অন্তত 400 জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন এবং আজকে বিকেল 5টা পর্যন্ত এই মনোনয়নপত্র উত্তোলনের কার্যক্রম চলবে। একই সাথে মনোনয়নপত্র জমাদানের যে কার্যক্রম সেটিও চলবে। তবে শিক্ষার্থীরা যেটি বলছেন যে মনোনয়নপত্র যে ডোপ টেস্টের প্রতিবেদন সেটি পেলে মনোনয়নপত্র জমার যে গতি সেটি বাড়বে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে একটি বৈঠকে বসবে। সেই বৈঠকে 2024-25 শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে কিনা সেটির সিদ্ধান্ত নিবে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, জানছিলাম রাকসু নির্বাচনের সর্বশেষ। রোহিঙ্গা ঢলের 8 বছর পেরুলেও ফেরানো যায়নি একজন রোহিঙ্গাকেও, উল্টো এখনও চলছে অনুপ্রবেশ। বিশ্লেষকরা মনে করেন রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে আগের চ্যালেঞ্জগুলোর সঙ্গে যুক্ত হয়েছে নতুন কিছু সংকট, যা প্রত্যাবাসন প্রক্রিয়াকে করছে জটিল। এদিকে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগের কথা বলছে সরকার। বিশ্লেষকরা অবশ্য মনে করেন এটি প্রথাগত কূটনীতির বাইরে একটি প্রক্রিয়া হওয়ায় এ বিষয়ে এগোতে হবে সতর্কতার সঙ্গে, থাকতে হবে জাতীয় ঐক্য। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গা ঢলের পেরিয়ে গেছে 8 বছর। বিশ্বের অন্যতম আলোচিত এই মানবিক সংকট সামাল দিতে অনেক ক্ষমতাধর দেশ ও সংস্থা বাংলাদেশের পাশে থাকার আশ্বাস প্রতিশ্রুতি দিলেও প্রত্যাবাসনে নেই কোনো অগ্রগতি। এতদিনে একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো যায়নি, উল্টো এখনও অনুপ্রবেশ ঘটছে সীমান্তের ওপার থেকে।
বিশ্লেষকরা মনে করেন জটিল ভূ রাজনীতি, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাঙ্ক্ষিত সহযোগিতায় ঘাটতির মতো পুরনো চ্যালেঞ্জগুলো যেমন রয়েছে, তেমনি মিয়ানমারে সামরিক অভ্যুত্থান, অভ্যন্তরীণ সংঘাতের মতো নতুন নতুন ইস্যু যুক্ত হওয়ায় আরও জটিল হচ্ছে প্রত্যাবাসন প্রক্রিয়া। সেক্ষেত্রে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে কেবল বাংলাদেশের উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন প্রভাবশালী দেশগুলোর কার্যকর ভূমিকা আর বাস্তবমুখী উদ্যোগ। বস্তুগত অর্থে অবস্থার কোনো পরিবর্তন নাই। চীন, ভারত, রাশিয়া যদিও তারা মুখে বলে রোহিঙ্গা সমস্যার সমাধান বা প্রত্যাবাসন দরকার, কিন্তু তাদের প্রত্যেকের আলাদা আলাদা ভূকৌশলগত লক্ষ্য থাকবার ফলে এই বিষয়টাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে মোবিলাইজ করার, সমন্বিত করার যে প্রয়াসটা আমরা করছি, সেই প্রয়াসে এখন আমরা সফল হতে পারিনি। আন্তর্জাতিক চাপ প্রয়োগের যে ব্যবস্থাটার প্রতি আমাদের আগ্রহ আছে, সেখানে চীন, রাশিয়া আমাদের সাথে সহমত নয়। এই অঞ্চলের ভূ রাজনীতি অতীতের চেয়ে আরো বেশি সেটা সংকটটা বেড়েছে বলে মনে হয়। বিভিন্ন সশস্ত্র সংঘাতগুলো বেড়েছে এবং সেটাও একটি এখনকার পরিবর্তন। আগের যে বাধা তা ছিলই, তার সাথে উপর্যুপরি যুক্ত হয়েছে যুদ্ধাবস্থা এবং ভূ রাজনীতির জায়গা। এর মধ্যে অস্ত্র বাজারেরও একটা ভূমিকা রয়েছে। রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগের কথা বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বিশ্লেষকদের মধ্যে। তারা বলছেন, প্রথাগত কূটনীতি এড়াতে চাইলে জাতীয়ভাবে ঐক্যমত্য থাকা প্রয়োজন। আপাত দৃষ্টিতে এটা একটা ভালো কৌশল, যদিও এটা যারা বিশ্লেষণ করছেন তাদের মধ্যে দ্বিমত আছে। ভালো কৌশল এই জন্য যে আমরা এখনো নিশ্চিত না যে কারা পুরোপুরি ক্ষমতা নিয়ন্ত্রণ করবে, কাজে আমরা দুটো চ্যানেলই ওপেন রাখার চেষ্টা করছি। আরাকান আর্মির দিক থেকে এমন কোনো বক্তব্য আসেনি যে তারা রোহিঙ্গাদেরকে নিতে আগ্রহী। আর 2 নম্বর, আমরা তাদের সাথে সংযুক্ত হলে সেখানে আমার পররাষ্ট্রনীতির প্রতিষ্ঠিত যে পদ্ধতি আছে সেখানে পরিবর্তনের প্রয়োজন। সেক্ষেত্রে আমি মনে করি এ ব্যাপারে জাতীয়ভাবে যারাই স্টেক হোল্ডার আছে তাদের সাথে বিস্তারিত আলাপ আলোচনা করে তবে এই ধরনের সিদ্ধান্তে যাওয়া প্রয়োজন। কারণ তা না হলে এগুলো কনসিকুয়েন্স তৈরি হতে পারে এবং সেই কনসিকুয়েন্সটার জন্য তখন কে দায়ী হবে। বিশ্লেষকরা বলছেন, যেহেতু পরিস্থিতি আরো জটিল রূপ নিচ্ছে, তাই এগোতে হবে সতর্কতার সঙ্গে কৌশলগত সব দিক বিবেচনায় নিয়ে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশের শিল্প খাতকে অর্থ ঋণ দেওয়ার মতো সবল অবস্থানে নেই ব্যাংক খাতে। এতে বিনিয়োগের টাকা পাওয়া নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। এমন অবস্থায় শেয়ার বাজারের প্রতি অনীহা কাটিয়ে ও বাণিজ্যিক বন্ড বা ঋণ ইস্যুর মাধ্যমে অর্থ সংস্থানের দিকে ঝুঁকতে হবে ব্যবসায়ীদের। তবে বাণিজ্যিক বন্ড বাজার তৈরি করতে সরকারি বন্ডকেও বাজারের অন্তর্ভুক্ত করতে হবে বলে মত আর্থিক খাত বিশ্লেষকদের। সেলিয়া সুলতানা রিপোর্ট। কোভিডের সময় শুরু করা রেড লাইনারের বয়স 5 বছর। বড় প্রতিষ্ঠানের মতো শেয়ার বিক্রি করে মূলধনের বন্দোবস্ত করা মুশকিল, তাই খুঁজছেন ক্লাউড ফাইন্যান্স। 1 লাখ টাকা দিয়ে বিজনেস করতে পারবেন না, কিন্তু ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে কিন্তু এই অপরচুনিটিটা ক্রিয়েট হচ্ছে। যারা জব করছে বা যাদের কাছে ব্যবসা করতেছে কিন্তু তার কাছে খুবই সামান্য প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে। ছোট ছোট উদ্যোগ যখন নিজেদের পরিসর বাড়াতে ক্লাউড ফাইন্যান্স মুখী, তখন বড় প্রতিষ্ঠানের জন্য রয়েছে বন্ড বাজার। কর্পোরেট বন্ড এটি কোনো অংশীদারিত্ব বিক্রি নয়, বরং একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সুদের বিনিময়ে অর্থ সংগ্রহ করা। সারা বিশ্বে $133 ট্রিলিয়ন বন্ড বাজার রয়েছে, যেখানে চীন এবং যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব সবচেয়ে বেশি। আর বাংলাদেশের বন্ড বাজার 1% এরকম। স্বল্প সময়ের আমানত থেকে বড় অঙ্কের ঋণ দীর্ঘমেয়াদে ঢালাওভাবে দেয়ায় খেলাপি ঋণের ফাঁদে আটকে আছে ব্যাংক খাত। নির্বাচনের পর শুধুমাত্র ব্যাংক খাত পুরো সেবা বা শিল্প খাতের চাহিদা মেটাতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান ব্যবসায়ীরা। আমাদের কনফিডেন্সটা এখন যে অবস্থা আছে সেটা আমাদের জোরদার করা, শক্তিশালী করা খুবই প্রয়োজন। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, শিল্প খাতকে টিকিয়ে রাখতে শেয়ার বাজার ও বন্ড বাজারমুখী হতে হবে শিল্প প্রতিষ্ঠানগুলোকে। বড় বড় কর্পোরেট সেক্টরে যারা কাজকর্ম করেন তাদেরকে সিকিউরিটি মার্কেটের উপর ডিপেন্ডেন্ট হতে হবে এবং সিকিউরিটি মার্কেট তাদেরকে বন্ড ছেড়ে লং টার্ম ফান্ড তাদেরকে রেজ করতে হবে। এবং তার জন্য একটা বড় পূর্ব শর্ত হলো যে গভর্নমেন্ট বন্ড মার্কেট থাকা। বাংলাদেশে গভর্নমেন্ট বন্ড মার্কেটও নেই। অর্থনীতি নিয়ে গবেষণা প্রতিষ্ঠানগুলোর পূর্বাভাস 2030 সালে বন্ড বাজার দাঁড়াবে $160.8 ট্রিলিয়ন। এছাড়া ট্রেজারি বন্ড বা সরকারি বন্ড বৈশ্বিক অর্থনীতির 45% দখল করে নেবে। বন্ড কেনার চেয়ে আমার লোন দেওয়াটাই সহজ, সেটা একটা বড় কারণ যে আমাদের ইন্টারেস্ট রেটটা একটু বেশি পড়ে যায়। এই জন্য আরেকটা কারণ যে একটা ব্যাংক থেকে লোন নিতে যত সময় লাগে, 1 মাসে একটা বড় লোন হয়, একটা বন্ড
প্রসেস করতে মিনিমাম 6 মান্থস লাগে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন বন্ড বাজার শক্তিশালী হলে নিরাপদ ও বিকশিত হবে সম্ভাবনাময় নতুন উদ্যোগ ও ঝুঁকিপূর্ণ খাত। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধায় উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনা। গত ৮ মাসে জেলায় ঘটেছে ১.৫ শতাধিক ধর্ষণ, সেই সাথে নারী নির্যাতনের ঘটনাও, যার বেশিরভাগই স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও শিশু। বিচারহীনতা ও অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের হাতে স্মার্টফোন সহ ইন্টারনেটের অবাধ ব্যবহারের কারণে অপরাধ বাড়ছে বলে জানায় বিভিন্ন নারী সংগঠনগুলো। আর আইনের প্রয়োগের পাশাপাশি অভিভাবক সহ সবাইকে সচেতন হওয়ার পরামর্শ পুলিশের। বিপ্লব ইসলামের রিপোর্ট। গাইবান্ধায় প্রতি মাসেই আশঙ্কাজনক হারে বাড়ছে নারী ও শিশু ধর্ষণের ঘটনা। ধর্ষণের ঘটনায় প্রতি মাসে গড়ে প্রায় 15 জন নারী ও শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সদর হাসপাতালের তথ্য অনুযায়ী জেলার 7 উপজেলায় 1 জানুয়ারি থেকে 31 আগস্ট পর্যন্ত 120 জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে 3 থেকে 10 বছর বয়সের 14 জন, 11 থেকে 18 বছর বয়সের 87 জন এবং 18 বছরের ঊর্ধ্বে 19 জন। সব থেকে বেশি ধর্ষণের শিকার হয়েছে 11 থেকে 18 বছরের শিশু ও স্কুল কলেজগামী কিশোরীরা। এতে আতঙ্কিত শিক্ষার্থী ও অভিভাবকরা। সবসময় ভীত থাকি যে রাস্তাঘাটে বের হলে কিভাবে আর কি নিরাপদে তো থাকতে পারি। নির্যাতন বেড়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে আকাশ সংস্কৃতির কুপ্রভাব এবং নারীদের প্রতি হচ্ছে নেতিবাচক ধ্যান ধারণা। সবসময় মেয়েদেরকে নিয়ে আমরা একটু মানসিক অ্যাসাল্টের মধ্যে কখন আমার মেয়েটা কি হলো। নারী, শিশু ও মহিলা বিষয়ক সংগঠনগুলো বলছে বিচারহীনতার সংস্কৃতি, অশ্লীলতা, পর্নোগ্রাফির কারণে বাড়ছে ধর্ষণের মতো অপরাধ। অভিযুক্তরা গ্রেপ্তার হলেও আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যাচ্ছে তারা। সমাজে যে বিচারহীনতার সংস্কৃতি, এই সংস্কৃতিটা বেড়ে যাওয়ার কারণে কিন্তু নারীর উপর নির্যাতনটা বেশি হচ্ছে। তরুণ বা যুবক আছে তারা সব সময় যে পর্নোগ্রাফি এগুলো দেখে, এই দিকেও কিন্তু পুলিশের নজরদারির প্রয়োজন আছে। আইনের প্রয়োগের পাশাপাশি অভিভাবক সহ সবাইকে সচেতন হওয়ার পরামর্শ পুলিশের। বাচ্চারা রাতে বাইরে না থাকে, বাবা মাকে সচেতন হতে হবে। স্কুল কলেজগুলোতে আমরা সচেতন করার চেষ্টা করতেছি। জেলায় গত 8 মাসে 155টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। 2024 সালে এক বছরে 162 জন নারী ও শিশু ধর্ষণ এবং 222 জন নির্যাতনের শিকার হয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 812 জনে। আহত হয়েছেন অন্তত 2800 জন। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা আছে বহু মানুষ। উদ্ধার তৎপরতায় নেমেছে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন এবং আন্তর্জাতিক সংস্থাগুলো। তবে মার্কিন প্রশাসনের বাজেট কাটছাটে জাতিসংঘের সহায়তা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এরই মধ্যে 10 কোটি আফগানি মুদ্রা সহায়তার ঘোষণা দিয়েছে তালেবান সরকার। আন্তর্জাতিক মহলও পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। মাইলের পর মাইল শুধুই ধ্বংসস্তূপ। রোববার রাতে আকস্মিক ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আফগানিস্তানের কুনার প্রদেশ। মুহূর্তের কম্পনে ভেঙে পড়েছে শত শত গ্রাম। মাটির নিচে চাপা পড়েছেন অসংখ্য মানুষ। হতাহত হয়েছেন হাজারো বাসিন্দা। আফটারশকে আরও ভেঙে পড়েছে ঘরবাড়ি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুনার হলেও নানগারহার, লাগমান, নুরিস্তান আর পাঞ্জশিরেও ভয়াবহ ক্ষতি হয়েছে। পাহাড়ি এলাকা আর দুর্বল অবকাঠামোর কারণে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। রেড ক্রস বলছে হাসপাতালে জায়গা না থাকায় বহু আহতকে খোলা আকাশের নিচেই চিকিৎসা দেওয়া হচ্ছে। জাতিসংঘ জানিয়েছে তাদের টিম মাঠে থাকলেও অর্থ সংকটে উদ্ধার ও সহায়তা ব্যাহত হচ্ছে। মার্কিন সহায়তা কমে যাওয়ায় মানবিক কার্যক্রম অনেকাংশে থমকে গেছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের প্রাথমিকভাবে 10 কোটি আফগানি মুদ্রা সহায়তার ঘোষণা দিয়েছে তালেবান সরকার। পাশে থাকার অঙ্গীকার করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ও। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আফগানিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। গভীর শোক প্রকাশ করে জরুরি সহায়তার প্রস্তুতির কথা জানিয়েছে জাপানও। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে তাদের মানবিক অংশীদাররা মাঠে সক্রিয় রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। আফ্রিকার দেশ সুদানে ভয়াবহ ভূমিধসে মারা গেছেন অন্তত 1000 মানুষ। দেশটির পশ্চিমাঞ্চলের মাররা পাহাড়ের নিকটবর্তী এলাকায় এই ঘটনা ঘটে বলে জানায় বিদ্রোহী গোষ্ঠী দ্য লিবারেশন আর্মি। সম্প্রতি ভারী বৃষ্টিপাতের কারণে তারাসিন নামের গ্রামের অধিকাংশ জায়গা মাটি চাপা পড়ে। কেবল একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানানো হয়। দুর্যোগ মোকাবেলায় জাতিসংঘ ও অন্যান্য সংস্থাগুলোর কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ।
ইতালির সিসিলি দ্বীপে সক্রিয় আগ্নেয়গিরি এটনায় আবারও অগ্নুৎপাত শুরু হয়েছে। চারপাশে ছিটকে পড়তে শুরু করেছে লাভা। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে স্থানীয় উদ্ধারকারী দল। অনুমোদিত গাইডদের সঙ্গে পাহাড়ে ওঠা পর্যটকরা আগ্নেয়গিরির লার্ভার ঝর্ণা নিরাপদে দেখছেন তারা। স্থানীয় নিয়ম অনুযায়ী পর্যটকরা লাভার ধোয়ার কাছ থেকে অন্তত 50 মিটার দূরে থাকতে বাধ্য। পাশাপাশি 2500 মিটার উপরে কোনো ভ্রমণকারীকে অনুমোদিত গাইড ছাড়া উঠতে দেওয়া হয় না। ইন্দোনেশিয়ার বিভিন্ন শহরে আবারও রাস্তায় নেমেছে শত শত শিক্ষার্থী। দমন নিপীড়নের সংখ্যা থাকলেও নিরাপত্তা বাহিনীর উপস্থিতি উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। মাকাসার, যোগজাকার্তার আর লাম্পুং শহরে সোমবার ভিড় জমান হাজারো শিক্ষার্থী ও নাগরিক সমাজের সদস্যরা। ব্যানার, প্লেকার্ড হাতে পুলিশের সংস্কারের দাবি জানান তারা। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর আশ্বাসেও সন্তুষ্ট নন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, আইন প্রণেতাদের বাড়তি সুযোগ সুবিধা কমালেও মূল দাবি পূরণ হয়নি। আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং 2027 ওয়ানডে বিশ্বকাপকে গুরুত্ব দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 2012 সালে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে টি-20তে অভিষেক হয় মিচেল স্টার্কের। এরপর গত 13 বছরে 65টি ম্যাচ খেলেছেন এ পেসার। স্বীকার করেছেন অজিদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ 79টি উইকেট। 2021 সালের টি-20 বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন স্টার্ক। খেলেছেন শেষ 2024 টি-20 বিশ্বকাপ আসরও। আজ অবসরের ঘোষণার সময়ে কারণ হিসেবে টেস্ট খেলাকে আরও গুরুত্ব দেওয়ার কথা বলেছেন 35 বছর বয়সী এই পেসার। 2026 সালে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ছাড়াও নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেট খেলবে অস্ট্রেলিয়া। তবে 2027 সালের শুরুর দিকে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ এবং টেস্ট ক্রিকেটের 150 বছর উপলক্ষে আয়োজিত ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার দিকেই এখন সব মনোযোগ দিতে চান বলে জানিয়েছেন স্টার্ক। একই সঙ্গে 2027 ওয়ানডে বিশ্বকাপ এবং একই বছরের অ্যাশেজ খেলার আগ্রহ প্রকাশ করেছেন মিচেল স্টার্ক। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই হত্যাযজ্ঞের মামলায় আজ জবানবন্দি দেবেন রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন। বিচারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার, বাড়তে পারে ট্রাইব্যুনাল, জানালেন উপদেষ্টা। জুলাই সনদ পিআর ইস্যুতে নিজ নিজ দাবিতে অনড় দলগুলোর শক্ত অবস্থান। গণতন্ত্র বিরোধী তৃতীয় পক্ষের ক্ষমতায় আসার পথ সহজ করবে মত বিশ্লেষকের, ঐক্যবদ্ধ থাকার পরামর্শ। এবং রাজধানীর আদাবরে যুবককে জিম্মি করে টাকা দাবি সন্ত্রাসীদের। উদ্ধারে গেলে পুলিশ সদস্য সহ 3 জনকে কুপিয়ে জখম। গাড়ি ভাঙচুর, যৌথ বাহিনীর অভিযানে আটক শতাধিক। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।